গতকাল ২১ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে আপনার রিয়াকশনটা নেব। তার কারণ তিনি বলছেন যে যদি কেউ শরণার্থী এ রাজ্যে আসেন তিনি আশ্রয় দেবেন। আবার এদিকে তিনি বলছেন যে এ রাজ্যের সঙ্গে হিন্দুস্তানের একটা ভালো সম্পর্ক হোক, এটাও তিনি চান। দুটোর মধ্যে সামঞ্জস্যটা ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, প্রথমে বলি যে ঢাকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে যেটা বললে, সুপ্রিম কোর্ট এখন এই আন্দোলনের যে হিংসাত্মক রূপ সেটাকে হয়তো বন্ধ করার জন্য রায়টা দিয়েছে, কিন্তু যেটা কোথাও বলা হচ্ছে না যে সুপ্রিম কোর্টের রায়ের কয়েকটা দিক যদি তোমরা দেখো, দেখবে যে বাংলাদেশে এই যে তোমরাও দেখালে যে জামাত এবং বিএনপি, যারা উগ্র ইসলামী ওই মতের সমর্থক, এবং সেখানে তারা কিন্তু এই নারী সশক্তিকরণের যে 10% ইন্টারেস্ট এবং জোনাল জেলাভিত্তিক 10% ইন্টারেস্ট সেগুলো বন্ধ করলো। শুধু সুপ্রিম কোর্ট তাই নয়, যে 5% প্রতিবন্ধীদের জন্য ছিল, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য, সেটাকে 1% করে দিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রায়টার সবচেয়ে বড় ডিফেক্ট হচ্ছে তারা কিন্তু মানে চেঁচাতে পারে যে হ্যাঁ 30%-এর জায়গায় 5% কমলো, কিন্তু নীতির প্রশ্নে কিন্তু ওই 5% হয় থাকবে, 30 বা 5 যাই হোক না কেন, ওরা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের নীতিটাকে মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সমর্থন করেছে। তার সঙ্গে একটা কথা ওরা একটা রাইডার দিয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে হাসিনা ওখানকার প্রধানমন্ত্রী তিনিও উল্লেখ করেছেন, যে এই রায়টা কিন্তু টেম্পোরারি ইন আ সেন্স, যে বাংলাদেশ সরকার পরবর্তীকালে যখন চাইবে এই সংরক্ষণের যে পার্সেন্টেজ এবং সংরক্ষণের ব্যাপ্তি সেটাকে বাড়াতে পারে, কমাতে পারে। সুতরাং এই রায়টা এখন ওই হিংসাত্মক কাজের ওপরে খানিকটা জল দেওয়ার মতো। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে মানুষ, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখো, এই অনুপ্রেরণা দিদিমণি কিন্তু কখনো ভারতীয় কনস্টিটিউশন মানেন না। তিনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি এবং তার দলের প্রত্যেকটি লোক, তারা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনাকে বলেন না, উনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি বাংলার কথা এখনো বললেন, সেই বাংলাটা কোথায়? আসলে আমি এর আগের দিনও বলেছিলাম যে আসল টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের যে চিকেন নেক, সেই জায়গাটাকে কেটে দেওয়া। এবং দেখো, ভারতবর্ষের ম্যাপটা দেখলেই বোঝা যায় যে উত্তর পূর্বের একটা বড় অঞ্চল, হ্যাঁ, সেই বড় অঞ্চল কিন্তু পুরোপুরি জেহাদিদের কবলে চলে যাবে যদি বাংলাদেশে জেহাদি আন্দোলনের ফলে জেহাদিদের কোনো সরকার, ওই তালিবান মার্কা সরকার যদি গঠিত হয়, 1 নম্বর। এবং মুখ্যমন্ত্রী সেই সরকারই চাইছেন, তার সঙ্গে উনি কিন্তু ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কখনো আচরণ করেন না। একটা মজার ব্যাপার দেখো, যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে ঢুকবে, সেই ঢোকাটা বিএসএফ এর, তার ওপরে ওনার কোনো হাত নেই। উনি কিছু মিথ্যে কথা বলতে পারেন। উনি ইউনাইটেড নেশনসের যে কথা বললেন, আমি বলছি এটি সর্বৈব অসত্য কথা। এবং এরকম কোন মত সামনে রাখতে পারে না। যদি কোনো দেশের থেকে কেউ সমস্যার মধ্যে পড়ে, তাহলে তাদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রসংঘ এটা বলেনি, এটা এখানে বলেনি। রাষ্ট্রসংঘ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হয়েছিল, তখনও কিন্তু রাষ্ট্রসংঘ সেই এই ব্যাপারে কোনো সরাসরি হস্তক্ষেপ করেনি। এবং ইউরোপের ক্ষেত্রেই দেখো, কেউ এসব কথা মানে না, এগুলো প্রত্যেকটা দেশ নিজের ইন্টারেস্টে চলে। এবং উনি ভারতবর্ষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রথম পদক্ষেপ এখানে শুরু করলেন, এই কথা বলে যে হিন্দুস্তান এবং বাংলা এদের মধ্যে সুসম্পর্ক। হোয়াট ডাজ শি মিন? এই ধরনের আনকনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল কথাবার্তার জন্য ভারতের সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তাকে কিন্তু সেই হিন্দুস্তানের সরকারের ওপরেই ডিপেন্ড করতে হবে, তার স্থায়িত্ব। এবং বাংলাদেশ থেকে তিনি শরণার্থীদের যদি তিনি আশ্রয় দেন কুশলয়, তাহলে পরে সি এর ক্ষেত্রে বিরোধিতা কেন? সৈকত, দেখুন, প্রথমত যেটা বিষয় হচ্ছে, বিজেপি প্রতিনিধি যে কথা বললেন, আমার মনে হয় সেটা সঠিক নয়। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী শরণার্থী আইনের প্রশ্নে দাঁড়িয়ে কোন দেশের সরকার চাইলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একবার বক্তব্যটা শুনিয়ে নিই। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো, তারপর আবার আজকে কি বলেছিলেন সেটাও একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গতকাল কি বলেছেন, তারপর ফিরছি আলোচনায়। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল তার মন্তব্য শুনুন। আমি দেখলাম ওখানে একটা
লেখা আছে পোস্টার ক্যাট CAA কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি 0 আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। এইখান থেকেই আমি আরো একবার শোনাবো, এরপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছিলেন তাও শোনাবো। দুটো একদম কন্ট্রাডিক্টরি। একদিকে তিনি বলছেন যে তিনি সিএ হতে দেবেন না, আর গতকাল বলছেন শরণার্থীরা এসে খটখট করলে তিনি দরজা খুলে দেবেন। সৈকতের কাছে যাবো। সৈকত, তোমার বক্তব্য রাখছিলে। আমি আরো একটা প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি চাই আপনারা গরিব থাকুন ইত্যাদি, তো নানা কথা তিনি বলেন। কিন্তু এই কথাটা, যে কথা তিনি এই গতকালের বক্তব্যে রাখলেন যে কেউ শরণার্থী এসে দরজা খটখট করলে আমি দরজা খুলে দেবো, তিনি বললেন যে তারা এসে এখানে থাকতে পারেন। এটা কি খুব মানব দরদি একটা কমেন্ট হিসেবে তিনি করছেন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যে জামাতের একজন শীর্ষ নেতাকে, সিমির প্রতিষ্ঠাতা, তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। 2019-এ বসিরহাটের লোকসভা নির্বাচনে বাংলাদেশের একজন অভিনেতা, যিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, যাকে শেখ হাসিনার আশেপাশে দেখা যায়, সে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে এখানে নুসরাত জাহানের হয়ে সভা করতে এসেছিল, নির্বাচন কমিশন শোকজ করেছিল। স্বাভাবিকভাবে এই রাজ্যে মূলত মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে তৃণমূলের সম্পর্ক দীর্ঘদিন বারে বারে প্রমাণিত হয়েছে। আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, এত সস্তার রাজনীতিতে আমরা বামপন্থীরা বিশ্বাস করি না। আমি যে কথাটা বলতে চাইছি, এখানে ইন্টারন্যাশনাল রিলেশনের ম্যাডাম উপস্থিত রয়েছেন, উনি বিস্তারিত বলবেন রাষ্ট্রসংঘের নিয়মকানুন সম্পর্কে। দেশের সরকার ঠিক করবে, রাজ্যের কোনো একটা অঙ্গরাজ্যের প্রধানের সেরকম কোনো ক্ষমতা নেই বলেই আমার জানা। কিন্তু আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। আপনারা যেভাবে সাধারণত আপনাদের যে স্টাইল, ট্রাম্পকে হিরো বানান, শেখ হাসিনাকে সেভ করবার চেষ্টা করেন। দেখুন, এত বড় একটা ছাত্র আন্দোলন, অবশ্যই আন্দোলন যখন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে শুরু হয়, তারপর তার সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তি তার মধ্যে ইন্ধন যোগায়। কিন্তু বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে শুরুর দিন থেকে আমরা দেখেছি বারে বারে ছাত্রদের ওপর শাসকের নির্মম আক্রমণ। এবং আমি বলছি, পৃথিবীর যে কোনো প্রান্তে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো প্রতিবাদী আন্দোলনের ওপর শাসকের আক্রমণের তীব্র বিরোধিতা আমরা প্রতিবাদ জানাই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রেও তো একই ভূমিকা আমরা দেখি। এই রাজ্যে আপনার মনে আছে 2014 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এই রাজ্যে একের পর এক ছাত্ররা তাদের ইস্যু নিয়ে রাস্তায় নামে। এখনো আপনি যখন আলোচনা করছেন, এখনো হয়তো মাতঙ্গিরি মূর্তির পাদদেশে বা গান্ধী মূর্তির পাদদেশে কোনো না কোনো শিক্ষক ছাত্র বসে রয়েছেন। সেক্ষেত্রে এই রাজ্যের সরকারের মানবিক ভূমিকা আমরা দেখতে পাই না। আমরা পাশের দেশ নিয়ে কথা বলবো, অথচ আমার নিজের রাজ্যে যা অবস্থান, বা জেএনইউতে বিজেপি প্রতিনিধি আজকে এই কথা বলছেন, জেএনইউতে মাঝরাত্রে যেভাবে হোস্টেলের ভেতর ঢুকে ছাত্রদের পেটানো হয় এবিভিপির নামে বা রাষ্ট্রের পুলিশের নামে, সে ঘটনার কি জবাব দেবে বিজেপির মুখপাত্র? শাসকের বিরুদ্ধে আন্দোলন মানেই যে সেটা বিএনপি জামাত। 11 জন মানুষের নাম আমি বলতে পারি, অর্ঘ্য দে থেকে শুরু করে, যারা প্রত্যেকে হিন্দু, তারা কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। জামাত বিএনপি এর ফায়দা লোটার চেষ্টা করতে পারে, কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের একটা দাবি দেওয়া। সৈকত, আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি আসছি নারায়ণবাবু, সম্পূর্ণের কাছেও যেতে হবে। সৈকত, আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন, ছাত্র আন্দোলন একটা পজিটিভ জিনিস, গোটা বিশ্বে রিফরমেশন নিয়ে আসে, এতে কোনো প্রশ্ন নেই। আমি নিজে করেছি, যারা ছাত্র কলেজে গেছে প্রত্যেকে ছাত্র আন্দোলন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যে ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের নামে পুলিশ গুলি চালাচ্ছে, তার তীব্র প্রতিবাদ নিন্দা করা উচিত, আমরা এই চ্যানেলেও করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ছাত্র আন্দোলনের নামে গোটা মেট্রো স্টেশন একের পর এক জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি ক্ষতি করা হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে ছাত্র আন্দোলনের নামে জামাতের সদস্যরা, আমরা দেখেছি বারবার অভিযোগ উঠছে, তারা এই জেল ভেঙে দেওয়া হচ্ছে। জঙ্গিরা জেল, যে জঙ্গিদের কিংবা যে অপরাধীদের জেলে রাখা হয়েছিল, তাদেরকে জেল থেকে ছিনিয়ে বার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে,
বলেছে কোন ছাত্র চায় যে জেল জ্বালিয়ে দিয়ে জেল থেকে আমরা সেখান থেকে কয়েদিদের যারা বার করব। অপরাধী কয়েদি এই তাদেরকে ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করি না, এই ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মনে করি এবং তার একদম একমত।